ইনসাইট পলিটিক্সে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাহিদ হোসেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ইনসাইট পলিটিক্সের শিরোনাম আমরা দিয়েছি প্রত্যয় কেন আস্থা নেই। আপনারা নিশ্চয়ই সবাই জানেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক কর্মচারীরা আন্দোলন করছেন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে। যে প্রত্যয় স্কিমটি মূলত বিশ্ববিদ্যালয়, বিএসটিআই, স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থার জন্য 1 জুলাই 2024 থেকে অ্যাপ্লিকেবল হওয়ার কথা রয়েছে, কিন্তু শিক্ষকরা বলছেন যে এটি বৈষম্যমূলক। তাদের বহাল যে পেনশন ব্যবস্থা তার সাথে তুলনা করলে এই প্রত্যয় পেনশন স্কিমের যে সামগ্রিক প্রক্রিয়া তাতে তারা অনেকখানি বঞ্চিত হবেন এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা কেন এটি নিচ্ছেন না সেই প্রশ্ন তারা তুলেছেন এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের জন্য আলাদা করে সেবক স্কিম চালু করারও ঘোষণা দিয়েছে। যদিও অর্থমন্ত্রী স্পষ্টতই বলেছেন যে শিক্ষকদের এই দাবিটি অযৌক্তিক। জাতীয় পেনশন স্কিমও তাদের ব্যাখ্যা দিয়েছে, কিন্তু সেই ব্যাখ্যা মানতে নারাজ। সব মিলিয়ে বলা যায় যে শিক্ষকদের এই প্রত্যয় স্কিমে কোনো আস্থা নেই। কিন্তু এই সরকারি একটি প্রকল্পের কিংবা সরকারি একটি ভাবনার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সরকারি কর্মকর্তাদের সাথে শিক্ষকদের আলাদা করা, সব মিলিয়ে আস্থা অনাস্থার যে দোলাচল, তাতে সামগ্রিক পরিবেশে এবং সর্বজনীন পেনশন স্কিম নিয়ে সরকারের যে জনগণের কাছে ঘোষণা, সেটি খানিকটা চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা সেই আলোচনা করতে চাই। আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন জনাব নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে হয়তো কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন অধ্যাপক ডক্টর জিনাত হুদা, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক শিক্ষক সমিতি, এবং অনলাইনে যুক্ত হবেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব। আমরা জনাব নাজমুল আশরাফ আপনার দিকে দিয়ে শুরু করি। দুই অতিথি এখনও আসলে ট্রাফিক জ্যামের কারণে মূলত একজন জয়েন করতে পারেননি। আমরা চেষ্টা করছি ডক্টর জিনাত হুদাকে আসার পথে যদি একটু অনলাইনে যুক্ত করা যায়। একটু সামগ্রিকভাবে আপনার বিশ্লেষণ জানতে চাই। একটা হচ্ছে বৈষম্যমূলক বলছে যে আলাদা করে প্রত্যয় একটি স্কিম ঘোষণা করা, সেই স্কিমের অনেকগুলো পয়েন্টে শিক্ষকরা বলছেন যে তারা পিছিয়ে থাকবেন বহাল পেনশন ব্যবস্থার চেয়ে। আরেকটি পয়েন্ট হচ্ছে সরকারের এই একটি ভাবনা কিংবা সর্বজনীন পেনশন স্কিম নিয়ে সরকার অনেক ইতিবাচক মনোভাব দেখিয়েছে। সাধারণ জনগণের জন্য যে পেনশন স্কিমগুলো চালু করেছেন তারা, সেই জায়গায় শিক্ষকরাও তো এক ধরনের সরকারি কর্মকর্তা। তারা যেহেতু একটি স্কিমের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, সাধারণ মানুষের মনে তাহলে সামগ্রিক পেনশন স্কিমটা নিয়েই একটা অনাস্থা তৈরি হওয়ার সুযোগ দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি পেনশন স্কিমে আসার আগে ছোট্ট করে একটুখানি পটভূমি তৈরি করতে চাই। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন শিক্ষকদের নানান রকমের আন্দোলন কর্মসূচি আমরা দেখতাম। সেগুলো কী নিয়ে? সেগুলো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেসব বিশ্ববিদ্যালয় 73-এর অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হয়, সেখানে শিক্ষকদের অনেক অধিকার আছে এবং স্বায়ত্ত শাসন সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটা পবিত্র আমানত হিসেবে শিক্ষকরা বিষয়টাকে দেখেন। এবং অনেক স্বৈরাচারী সরকার, সামরিক সরকার, জনবিরোধী সরকার যখন এই স্বায়ত্ত শাসনে হস্তক্ষেপ করতে চেয়েছে, তখন শিক্ষকরা সোচ্চার হয়েছেন একযোগে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে এই স্বায়ত্ত শাসন রক্ষার আন্দোলন করেছেন। সরকার যখন দেশ বা জনগণের বিরুদ্ধে কোনো অবস্থান নিয়েছে, সেটি গণতন্ত্রের বিরুদ্ধে হোক, মানবাধিকারের বিরুদ্ধে হোক, শিক্ষক সমাজ, ছাত্র সমাজ, নাগরিক সমাজ এবং সমাজের নানান শ্রেণী পেশার মানুষ, সোজা কথা দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ যখন করেছে, তখনও শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে একযোগে সেটার প্রতিবাদ করেছেন। শিক্ষকদের এই যে ঐতিহাসিক ভূমিকা, সেটি কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশে যেমন দেখেছি, বিভিন্ন রাজনৈতিক সংকটের সময় দেখেছি। 71-এর সময় শহীদ বুদ্ধিজীবীদের অধিকাংশই ছিলেন শিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ। তাদের উত্তরাধিকার আমাদের আজকের শিক্ষক সমাজ। এই শিক্ষক সমাজকে আমরা দেখেছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখতে, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে ভূমিকা রাখতে, দেশে গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার, মানবাধিকার এবং নানান শ্রেণী পেশার মানুষের স্বার্থে তাদের অবস্থান নিতে। সেই শিক্ষক সমাজ এখন কোন অবস্থায় আছে? গত 15 বছরে আপনি কি কখনো দেখেছেন? আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম বিভিন্ন সময়, সেই 71-এর মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময় আমরা যখন স্বাধীনতার লড়াই সংগ্রাম করেছি, তখনও শিক্ষক সমাজের যে ভূমিকা ছিল, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে ভূমিকা ছিল, সেটি আমরা গত 15 বছর দেখি নাই। এবং গত 15 বছরে সামগ্রিকভাবে বলতে গেলে বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়তো খুঁজে পেতে পারেন, কষ্ট হবে খুঁজে পেতে। আমাদের শিক্ষক সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের
আমরা যে অবস্থান দেখেছি গত 15 বছরে, এটিকে আমি যদি সরকারের দালালি বলি তাহলে তাদেরকে অপমান করা হবে। আমরা যদি বলি সরকারের পক্ষাবলম্বন করেছেন তাহলে মোটামুটি ঠিকই হবে। আরও যদি নরম করে বলতে চাই, তারা খুবই সরকার বান্ধব এবং শিক্ষক সমাজ সরকার বান্ধব ভূমিকা রেখেছেন গত 15 বছরে। শিক্ষকদের কাছে মানুষের যে প্রত্যাশা, সমাজের যে প্রত্যাশা, তাদের যে ভূমিকা অতীতের, সেই ধারাবাহিকতায় তারা অবস্থানে ছিলেন না। এরকম একটা বাস্তবতা এসে এখন তারা একযোগে সারা দেশে সরকারের একটা সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন, তারা ধর্মঘট করছেন। এবং গতকাল একটা অনুষ্ঠানে আমি বলছিলাম যে আপনারা বহুদিন পর সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন। তখন একজন শিক্ষক প্রতিবাদ করলেন, মানে সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করছেন এই কথাটা বলতেও তাদের দ্বিধা হয়, তারা লজ্জা পান। তাদের যেন মনে হয় যে সরকারের বিরুদ্ধে আমরা গেছি, এটা তো মানে মনে হয় যে তাদের সাথে যাচ্ছে না, এই কারণে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন বলছেন না। তাহলে সরকারের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি আন্দোলনে নেমেছেন, সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো অচল হয়ে গেছে, শিক্ষার্থীরা আবারও সেশন জটের আপনার আশঙ্কায় পড়েছে, তারপর আপনি সরকারের বিরুদ্ধে আন্দোলন বলতে চাচ্ছেন না। সরকারের বিরুদ্ধে আন্দোলন তো অন্যায়ের কিছু না, মানে সরকার বা রাষ্ট্রের কোনো অন্যায় আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়া আপনার নৈতিক দায়িত্ব, আপনার পেশাগত দায়িত্ব, আপনার রাষ্ট্রীয় দায়িত্ব। এবং বাংলাদেশের মতো দেশে যেখানকার বেশিরভাগ মানুষ নানানভাবে মানে অধিকার বঞ্চিত, সেখানে যে সমাজের যে অংশগুলোর ভূমিকা এবং দায়িত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশের এবং মানুষের স্বার্থ আদায়ের ক্ষেত্রে, তাদের মধ্যে শিক্ষকরা অগ্রগামী। একইভাবে আরো অনেক পেশা সংস্কারের কথা বলা। সরি, একটু ইন্টারাপ্ট করি, মানে এটি তো নিশ্চয়ই এক ধরনের আলোচনা তাদের সেই আন্দোলন পক্ষে না বিপক্ষে, কিন্তু এই মুহূর্তে তাদের আন্দোলনের যে দাবি সেটি কি আপনি যৌক্তিক দেখছেন না অযৌক্তিক দেখছেন? আমাদের সাথে ডক্টর জিনাত হুদা যুক্ত হয়েছেন, তার কাছে যাব। সার্বজনীন পেনশন স্কিম যেটি সরকার ঘোষণা করেছে, তখন আমাদের মনে হয়েছে, সরকারের ঘোষণাতে আমরা বুঝেছি যে যারা বিভিন্ন পেশায় আছেন কিন্তু পেনশন স্কিম পান না, পেনশন পান না, এখন সরকারি চাকরি যারা করেন, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এই ধরনের প্রতিষ্ঠানে যারা কাজ করেন, তারা যে ধরনের পেনশন পান, এর বাইরে যেসব মানুষ আছে বিভিন্ন পেশায়, তাদেরকে পেনশন স্কিমের আওতায় আনা, এমনকি একজন অতি সাধারণ মানুষও সেই পেনশন স্কিম পেতে পারে, এরকম একটি কর্মসূচি। এবং তার আওতায় যে নানান নামে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং শিক্ষকদের জন্য যেটি তারা ঘোষণা করেছে, যার প্রতিবাদ তারা করেছে, তাতে মনে হচ্ছে যে সরকার শিক্ষকদেরকে মানে অন্যান্য আপনার সরকারি কর্মকর্তা বা প্রজাতন্ত্রের কর্মকর্তা তাদের কাতারে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছেন, বা সেখানে তারা একটা বৈষম্য দেখছেন শিক্ষকরা। কিন্তু শিক্ষকরা তো নিজেদের যে স্বাতন্ত্র্য, তারা সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে পারেন, তারা তো প্রজাতন্ত্রের কর্মচারী বা 8-10টা সরকারি কর্মচারীর মতো না, তাদের সম্মান, তাদের অবস্থান অনেক ঊর্ধ্বে। তারা কেন সরকারি কর্মচারীদের সাথে নিজেদের তুলনা করতে চান? তাদের যে অন্যান্য দাবি দেওয়া, সব ক্ষেত্রে তারা দেখি সরকারি কর্মচারীদের বা কর্মকর্তাদের সাথে তুলনা করেন। তারা তো সরকারি কর্মচারী না, তাহলে তো তাদের ভূমিকাটা মানে এই যে গুরুত্ব শিক্ষকদের সেটা থাকে না। ফলে আমি বলছি যে তারা যেই দাবিগুলো তুলে ধরেছেন, গত 2 দিন ধরে আমরা শুনছি, তারা যে ব্যাখ্যা দিয়েছেন, সরকারের এই কর্মসূচি যে বিরোধিতা করছেন, সেটা খুবই যৌক্তিক। তাহলে কেন সরকার বান্ধব শিক্ষক সমাজ এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে মেটাতে পারলো না? বা আমি যদি ধরি বিরোধটা এমনটা হয়ে গেছে, প্রশাসন বা আমলারা বনাম শিক্ষকরা, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, এই দুপক্ষের মধ্যে তো এই বিরোধ হওয়ার কথা না। জি, আমরা আমাদের সাথে অধ্যাপক ডক্টর জিনাত হুদা যুক্ত হয়েছেন, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে ডক্টর জিনাত হুদা? জি, আমি শুনতে পাচ্ছি। নাজমুল ভাইয়ের প্রশ্নের সূত্র ধরে আপনাকে প্রশ্ন একটু পরে করব। প্রাথমিকভাবে আপনাদের আন্দোলনের এই মুহূর্তের যে অবস্থান সেটি একটু জানতে চাই। অর্থমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন এটি খুবই অযৌক্তিক, এবং আপনারা যেটিকে বৈষম্যমূলক বলছেন, ঠিক একটু সংক্ষেপে যদি বলেন ঠিক কোন কোন পয়েন্টে আপনারা অযৌক্তিক বলছেন? আপনারা কি মনে হয় যে সরকার আপনাদের দাবিগুলো গুরুত্ব দিয়ে দেখছে যখন অর্থমন্ত্রী বলছেন এটি অযৌক্তিক? ধন্যবাদ। প্রথমত নাজমুল ভাই, আমি জয়েন করে যেটুকু শুনেছি তার মতের সাথে আমি অনেকটাই দ্বিমত পোষণ করছি। তিনি শিক্ষকদের সম্পর্কে যে ধরনের বক্তব্য দিয়েছেন সেটির আমি বিরোধিতা করছি। ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেছেন, সেটি ঠিক আছে। শিক্ষক সমাজ সব সময় সকল ধরনের যে বৈপরীত্য আছে সমাজে তার বিরোধিতা করেছে, এবং 2007-08 যখন কেউ সমাজে কথা বলেনি, তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার এবং দল মত নির্বিশেষে কিন্তু সেই এমার্জেন্সির বিরুদ্ধে
সেই শিক্ষক সমাজই কিন্তু নেমেছিল। এবং বিগত 15 বছরেও যেটি নাজমুল ভাই বলেছেন তার মতো করে তিনি বলেছেন, সেখানেও কিন্তু আমরা সরকার বান্ধবই ছিলাম। সরকার বান্ধব হওয়াটা কোনো দোষের কিছু নয়। সকল সময় যে আপনাকে অ্যান্টি এস্টাবলিশমেন্টে যেতে হবে এটাও কোনো তত্ত্বের আওতায় পড়ে না। যদি একটি দেশ উন্নয়নশীল একটি দেশ যদি উন্নয়নের দিকে এগিয়ে যায়, যখন পেট্রোল বোমা বা গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য নানা ধরনের বৈদেশিক চাপ এবং নানা ধরনের ইন্টারন্যাশনাল যে পলিসিস গুলো আছে বা চাপ আছে তার বিরুদ্ধে যদি শিক্ষক সমাজ প্রতিবাদ করে, সেটি করাটা কোনো অন্যায় বলে আমি মনে করি না। প্রথমত আমার প্রারম্ভিক বক্তব্য এটি, আমি যেটুকু শুনেছি। সুতরাং আমার বক্তব্য পরিষ্কার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ তার ঐতিহাসিক ভূমিকায় পালন করে চলেছে। আর আজকে যেটা বলছেন যে পেনশন স্কিমের যে বিষয়টি, দেখুন, যখন সর্বজনীন এসেছে 2023 সালে 17 আগস্ট, মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে পরিষ্কার করে তার বক্তব্যে বলেছিলেন যে এই যে 4টি স্কিম আছে এই 4টি সর্বজনীন, এবং যারা চাকুরিরত আছেন তারা এই পেনশনের আওতাভুক্ত হবেন না। এটি একেবারেই মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্ট বক্তব্য। কিন্তু অল অফ এ সাডেন হঠাৎ করে রাতের অন্ধকারে চুপিসারে 13ই মার্চ এই বছর এই একটি নতুন প্রজ্ঞাপন জারি হলো, যেখানে প্রত্যয় স্কিমটাকে জুড়ে দেওয়া হলো এবং এই প্রত্যয় স্কিমটাকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত ইত্যাদি রাষ্ট্রায়ত্ত এই সংস্থাগুলোকে অন্তর্ভুক্ত করা হলো। এখন আমরা যখন স্বায়ত্তশাসিত, যেহেতু আমরা প্রতিষ্ঠান, সুতরাং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে আমরা এটা আমাদের নোটিশ আসবার পর আমরা যখন এটিকে ভালোভাবে করেছি, বিশ্লেষণ করবার চেষ্টা করেছি, তখন থেকে আমরা এটার প্রতিবাদ করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সর্বপ্রথম এটির প্রতিবাদ করেছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় করেছে। এরপর ধাপে ধাপে আমরা এটিকে নিয়ে আরো বিচার বিশ্লেষণ করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে, যেখানে দেশের প্রথিত যশা অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্কুলের সম্মানিত সদস্যবৃন্দ মিলে যারা এই বিষয়টিতে প্রাজ্ঞ, তারা একটি ইভ্যালুয়েশন রিপোর্ট বা মূল্যায়ন রিপোর্ট আমাদের কাছে জমা দিয়েছেন। এবং ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1100 শিক্ষক এই প্রত্যয় স্কিমকে লিখিতভাবে স্বাক্ষর দিয়ে প্রত্যাখ্যান করেছেন এবং অন্যান্য 35টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা করেছেন। সেই এপ্রিল বা মে মাসের শেষের দিকে, আমি তারিখটি সঠিকভাবে উপস্থাপন করতে পারছি না, সেই স্বাক্ষর কম্পাইলড ফর্মে এবং আমাদের মূল্যায়ন রিপোর্ট, অন্যান্য কম্পারেটিভ অ্যানালিসিস নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সাথে আমরাই কিন্তু দেখা করেছি। দেখা করে আমরা আমাদের এই যে প্রত্যয় স্কিম কেন বৈষম্যমূলক তার আমরা ব্যাখ্যা কিন্তু দিয়ে এসেছিলাম। এখানে একটি ভুল ব্যাখ্যা হচ্ছে যে অন্য কোনো প্রফেশনের সাথে আমরা কোনো কম্পারিজনে অদ্যাবধি, অন্তত আমি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে কোনো স্টেটমেন্ট দেয়নি। আমরা আমাদের জায়গাটুকুই পরিষ্কার করবার চেষ্টা করি। আপনাদের যে কোনো টক শোতে একটা কমন প্রশ্ন, যেমন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট একটা খুব কমন প্রশ্ন থাকে না, যে এই প্রশ্নটা কি আপনারা শিক্ষকদের দেখলেই আপনাদের মনে হয় যে শিক্ষকরা এটা করে না, নিজেদের স্বার্থ নিয়ে শুধুমাত্র কথা বলে? It has become a very common word and it has become a buzzword, which is absolutely wrong. I want to say, শিক্ষকরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামী সমাজের জন্য করেছে, ছাত্রদের জন্য করেছে, নিজেদের জন্য করেনি। শিক্ষকরা শুধু বিসর্জনই দিয়ে যাবে, পতনের শিকার হবে, সেই কথাটা আপনারা আজ পর্যন্ত কেউ বলেন না। 2007-8 ছাত্রদের সাথে যখন মিলিটারিদের সংঘর্ষ হয় তখন আমরা পাশে দাঁড়িয়েছি। যখন -1 ফর্মুলা হয়ে শেখ হাসিনাকে যখন নিয়ে যাওয়া হয় তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার, সেই সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে 4 শিক্ষক জেল খেটেছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। আর কোনো পেশার কোনো শ্রেণীর কেউ কোনোদিন স্বাধীন সার্বভৌম দেশে খাটেনি। শিক্ষকরা মনেই করা হয় যে শিক্ষকরা অত্যন্ত নমনীয়, সুতরাং তাদের উপর সমস্ত খড়গ হস্তকার। আর আজকে যে বৈষম্যমূলক পেনশন স্কিম, এই স্কিমটি কিন্তু আমরা যারা সিনিয়র শিক্ষকরা আছি আমাদের জন্য কিন্তু করছি না, এটাও করছি আগামী প্রজন্ম, আমার যে উত্তরসূরি, আমার যে তরুণ প্রজন্ম, ভবিষ্যতে যারা শিক্ষকতায় আসবেন তাদের অধিকার রক্ষার জন্যই আসলে এই আন্দোলন চলছে। এই কারণেই এই আন্দোলনটি এত ব্যাপকতা পেয়েছে। এখন কেন বৈষম্যমূলক? এই কারণে যে আপনারা বিচার বিশ্লেষণ করুন, আমরা বারবার বলছি, বিদ্যমান যে পেনশন ব্যবস্থাটি আছে সেই বিদ্যমান ব্যবস্থায় আমাদের মূল বেতন থেকে কোনো কিছু কর্তন করা হচ্ছে না, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে আমি যখন 65 বছরে অবসরে যাব তখন আমি একটি মোটামুটি পর্যাপ্ত পরিমাণে 1 কোটি যদি বলি, হয়তো শুনতে টাকার অঙ্কে অনেক, কিন্তু ঢাকা শহরে এখন 1 কোটি টাকা একটি ফ্ল্যাটও পাওয়া যায় না। তারপরও আমরা স্বল্প বেতনভোগী, আমাদের সুযোগ সুবিধা কম, আমরা সেই বেতনটি, সেই অবসরে প্রাপ্তি যে অর্থটি হবে সেটিকে নিয়েই আমরা কিন্তু এই বিদ্যমান আমাদের যে পেনশন সেটি নিয়ে আমরা স্বস্তিতে আছি। কারণ আমরা মনে করি 65 বছরে আমি যখন অবসরে যাচ্ছি তখন সেই অর্থ প্রাপ্তিটি দিয়ে আমি হয়তো একটা জমি কিনবো বা বাড়ি কিনবো, কোনো শিক্ষক হয়তো গাড়িও কিনবেন, স্বপ্ন থাকে একটি, কিংবা তার সন্তানদের উচ্চ শিক্ষার জন্য ব্যয় করবেন। কিন্তু প্রত্যয় স্কিমে এই অবসরকালীন সময়ে এই যে একটি প্রাপ্তি, অর্থকরীর যে একটি প্রাপ্তি, সেটি থাকবে না। ডক্টর জিনাতুদা, মানে কোন কোন পয়েন্টে আপনারা আন্দোলনটি করছেন সেটি মোটামুটি এতদিনে গণমাধ্যমে সবাই জেনে গেছে। আমি একটু ছোট্ট করে একটা বিরতিতে যাব, তার আগে একটু ছোট্ট করে জানতে চাই, মানে এটি আপনাদের উপর যে আপনাদের দাবি ভাষা অনুযায়ী যদি বলি এক অর্থে চাপিয়ে দেওয়া হচ্ছে, আপনাদের সাথে কি এটি মানে শিক্ষকদের এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে যে প্রত্যয়ে অন্তর্ভুক্ত করা হবে এই সম্পর্কে কি আগে থেকে আপনাদের সাথে কোনো আলোচনা করেনি পেনশন কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়? না না না, কোন ধরনের আলোচনা, আলাপ, ডায়ালগ, আমরা যে স্টেক হোল্ডার কোনো না। আমি তো এই কারণেই বলেছি এটি যেন চুপিসারে রাতের অন্ধকারে একেবারে হঠাৎ করে 13ই মার্চ এটি চাপিয়ে দেওয়া হলো, এবং এটার ভেতরে এত শুভঙ্করের ফাঁকি আছে যেটি আসলে আমরা এখন, আপনারাও গণমাধ্যমের বন্ধু হিসাবে, গণমাধ্যম কর্মী হিসাবে আপনারা নিজেরাই কিন্তু এখন বিশ্লেষণ করে দেখাচ্ছেন। আমাকে সুযোগ দিলে আমি আরো শুভঙ্করের ফাঁকির জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ ডক্টর হুদা। আমরা একটা বিরতি নেব, তারপরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইট পলিটিক্সে। আজ কথা বলছি প্রত্যয় কেন আস্থা নেই। আমাদের সাথে আছেন জনাব নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN 24। এছাড়া আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর জিনাত হুদা। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হচ্ছেন জনাব আবু আলম শহীদ খান, সাবেক সচিব। জনাব আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা প্রথম অংশে আলোচনা করছিলাম এই প্রত্যয় সর্বজনীন যে স্কিম সেটি নিয়ে, শিক্ষকদের এই আন্দোলন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অচল অবস্থা, শিক্ষকরা আসলে কেন সরকারের একটি ভাবনার বিরুদ্ধে। কিন্তু এই সবগুলো ছাপে আপনাকে যেটি জিজ্ঞেস করতে চাই, শিক্ষকদের একটি বড় সমালোচনা হচ্ছে কিংবা তাদের একটি বড় কনসার্নের জায়গা হচ্ছে তাদেরকে, এটি যদি একটি ভালো স্কিমই হয় তাহলে সরকারি কর্মকর্তারা কেন এই স্কিমটি নিচ্ছে না, কেন আলাদা করে তাদের জন্য আবার সেবক করতে হচ্ছে, কিংবা সরকারি শিক্ষকদের জন্য আলাদা করে কেন স্কিম করতে হচ্ছে যখন এটি সর্বজনীন স্কিম বলা হচ্ছে। সেই জায়গায় আপনার একটু মন্তব্য জানতে চাইবো, মানে এটি এক অর্থে কি চাপিয়ে দেওয়া হচ্ছে শিক্ষক কিংবা ছাত্রছাত্রী প্রতিষ্ঠানগুলোকে? জনাব আবু আলম শহীদ খান। ধন্যবাদ আপনাকে। শিক্ষকদের আন্দোলন এবং শিক্ষকদের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে এটা নিয়ে শিক্ষকদের সাথে কখনোই আলোচনা করা হয়নি, যারা স্টেক হোল্ডার তাদের সাথে আলোচনা হয়নি, এবং সে কারণে তারা অনেকগুলো বিষয়ে তুলে ধরেছেন যেখানে তারা প্রমাণ করার চেষ্টা করছেন বা প্রমাণ করেছেন, কেউ কেউ মনে করেন এটা প্রমাণ করেছেন তারা, যে এই স্কিমে তারা যে সুবিধা পাচ্ছিলেন, তাদের আগের যে পেনশন ব্যবস্থা ছিল, তারা যে সকল সুযোগ সুবিধা পাচ্ছেন বা পেতে পারেন সেটা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। সুতরাং এই স্কিম, প্রত্যেক স্কিমে তাদের আস্থা নেই, এটা তো তারা তাদের আন্দোলনের মধ্য দিয়ে এবং এই স্কিম প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে এটা প্রমাণ করে দিয়েছেন। এই স্কিমে আস্থা না থাকার যে কারণগুলো তারা বলছেন সেগুলো তো অবশ্যই বিবেচনা করতে হবে। এটা ওই অর্থে চাপিয়ে দেওয়ার মতোই হয়েছে, হঠাৎ করে একটা গেজেট নোটিফিকেশন, এবং তারপরে তাদের সাথে আলোচনা হয়নি। এখন হয়তো আলোচনা হবে, যেহেতু তারা আন্দোলনে আছেন। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় এটা নিয়ে। না, কিন্তু তাহলে মানে সরকারের একটি অংশ কেন শিক্ষকদের কিংবা স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে এরকম একটি চাপিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নেবে? যখন ডক্টর জিনাত হুদা বলছিলেন যে প্রধানমন্ত্রী যখন একটি উদ্বোধন করেন তখন তিনি বলেছেন যে এটি চাকরিরত যারা আছেন তাদের উপরে অ্যাপ্লিকেবল হবে না, সেই জায়গায় হঠাৎ করে কেন স্বায়ত্তশাসিত সংস্থাদের জন্য আলাদা করে একটা স্কিম তৈরি করার প্রয়োজন হলো? না, এই যে এইসব স্কিম যখন তৈরি হয় তখন এটার সাথে রাষ্ট্রযন্ত্র জড়িত থাকে, এবং রাষ্ট্র যারা পরিচালনা করেন সরকারের এটা জানেন
এবং সরকারের পক্ষ থেকে তো এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো দেশের সরকার তো এখনো ওই যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি তাদেরকে কথা দিয়েছিলেন বা যিনি বলেছিলেন যে এই স্কিম শুধুমাত্র অন্যদের জন্য, এটা কোনো যারা চাকরি করেন তাদের জন্য না, সেখান থেকে তো ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী জানতে পেরেছেন অথবা জানেন। এই যে ব্যত্যয় ঘটেছে এবং এই যে কারণগুলো, সেগুলো নিয়ে তো আলাপ আলোচনা করতে হবে। পরে আমি সরাসরি মনে করি যে প্রধানমন্ত্রীর একটা ঘোষণা ছিল এবং অনেকদিন ধরে শিক্ষক সমাজ একটা আন্দোলন করেছেন বা তুলে ধরেছিলেন যে শিক্ষকদের জন্য পৃথক পে স্কেল। আমি তো মনে করি যে শিক্ষকদের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজ শিক্ষক, হাই স্কুল শিক্ষক এবং প্রাথমিক শিক্ষক যারাই শিক্ষক আছেন তাদের জন্য একটা পৃথক পে স্কেল করা উচিত, যাতে বারবার তাদেরকে এইসব বিষয় নিয়ে কথা বলতে না হয়, তাতে বারবার তাদেরকে গণকর্মচারীদের সাথে তুলনা না করতে হয়। এটা পরিষ্কার। এবং এটার একটা দিন বদলের সনদ যেটা আছে এই সরকারের, যেটা 2018 সালে প্রকাশিত হয়েছিল সেখানে, এবং তাদের অন্যান্য সময়ও তারা এটা বলেছেন যে তারা শিক্ষকদের জন্য একটা পৃথক পে স্কেল দিতে চান। তো তারা সেটা না করে হঠাৎ করে প্রত্যয় শুরু করলেন কেন? সেটাই তো একটা আলাপের বিষয় এবং বিতর্কের বিষয়। এবং এই যে সরকারের একটি অংশ আপনারা এইভাবে বললে তো অসুবিধা। সরকারের কোনো অংশ টংশ নাই, সরকার একটাই, এই সরকারের অধীনে এটা হচ্ছে। সুতরাং সরকার যারা পরিচালনা করছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ক্যাবিনেট আছে, যে পার্লামেন্ট আছে, যে অর্থমন্ত্রী আছে, অর্থ মন্ত্রণালয় আছে, এই সবই সরকার করছে। এটা সরকারের একটি অংশ করছে বলে কাউকে দোষারোপ না, একটি অংশ মানে আমি ওইভাবে আসলে বলিনি। মানে যেটি শিক্ষকরাই বলছেন যে এটি যদি ভালো স্কিম হয় তাহলে প্রশাসন ক্যাডার কেন নিচ্ছে না, পুলিশ ক্যাডার কেন নিচ্ছে না? প্রশাসন, পুলিশ ক্যাডার বা অন্য ক্যাডার বা সেনাবাহিনী তাদেরকে তো এখন অফার করা হয়নি। তারা নিচ্ছে না মানে কি? তারা কি বলবে যে না আমাকে এই স্কিমটা দিয়ে দাও? না, তাদের জন্য আলাদা করে সেবক নামে একটি স্কিম দেওয়া হবে বলে জানিয়েছেন। না, সেবক নামে কোনো স্কিম সরকারি কর্মচারীদের জন্য কোনো স্কিম, মানে গণকর্মচারী, আসলে সরকারি কর্মচারী বললে একটু অসুবিধা হয়। গণকর্মচারীদের জন্য এখানে কোনো স্কিম নাই। এই স্কিম গুলা মূলত বেসরকারি কর্মচারীদের জন্য, অন্য মানুষদের জন্য। এখানে সরকারে যারা গণকর্মচারী আছেন তাদের জন্য এই পেনশন স্কিমটা নয়। সার্বজনীন পেনশন স্কিম, ওই যেটা বলেছেন জিনাতুদা, যেটা ঘোষণা করা হয়েছিল তখনই বলা হয়েছিল যে এরা যারা অলরেডি গণকর্মচারী বা সরকারের এই পেনশন সুবিধা ভোগ করেন তাদের জন্য এই স্কিম না। এটা তো পরিষ্কার ছিল। তারা কেন নিচ্ছেন না? তাদের নেওয়া, আমি শেষ করে দিই, তাদের নেওয়া না নেওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে তো অফার করতে হবে। সরকার মনে করতে পারে, সরকার করতে পারে আগামী বছর বা এই যে এই আলাপ আলোচনার ভিত্তিতে সরকার কালকে একটা নতুন অফার করতে পারে। তখন আমরা আমাদের সরকারি এই গণকর্মচারী যারা আছেন বা আমরা যারা পেনশন ভোগী, এখন পেনশন পাই, তারা তখন আলাপ করে দেখবো, বিবেচনা করে দেখবো যে সরকারের বর্তমান অফারটা ভালো আছে কিনা। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, সরকারি কর্মচারী যারা, মানে গণকর্মচারী যারা রিটায়ারমেন্টে আছেন, 2005 সালে যারা রিটায়ারমেন্ট করেছিলেন তাদের সর্বোচ্চ পেনশনের পরিমাণ 4272 টাকা, এই কাছাকাছি। তো আপনি এখন চিন্তা করেন যে ওই যে পেনশন পায় যে সবচেয়ে স্কেলে, মানে 1 নম্বর স্কেলে যারা ছিল, মানে স্কেলের নাম্বার 1-এ, তারা 4272 টাকা পেনশন পায়। ওই টাকা দিয়ে তাদের কি হয়, কিভাবে চলে, এটাই কি সরকারকে বিবেচনা করার জন্য আমি অনুরোধ করবো। পেনশন দিলেই তো হবে না, পেনশনটা এমন দিতে হবে যাতে তারা চলতে পারেন। তারা দিন এই 4272 টাকা, বাড়ি ভাড়া তো দূরের কথা, এখন ওই যে আমাদের যারা আমাদের বাসায় যারা ডোমেস্টিক এইড রাখার যাদের সক্ষমতা আছে, তাদের ডোমেস্টিক এইডের বেতনও ওটার চেয়ে 3 গুণ বেশি। জি, ধন্যবাদ জনাব আবুল আলম শহীদ খান। ডক্টর জিনাতুদা, হ্যাঁ, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এটি অনেক, এটার মধ্যে অনেক নতুন নতুন আমাদের জন্য সুবিধা আছে। আচ্ছা, আমি শুধু প্রশ্ন করি, এত সুবিধা যদি এটিতে থাকে তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো খুবই স্বল্প সুবিধা, তাহলে আমরা কেন এটাকে প্রত্যাখ্যান করব? প্রথম প্রশ্ন। আর যদি বলেন যে না, আমরা আমাদের মন্ত্রী মহোদয়রা খুব পণ্ডিত ব্যক্তি, বড় বড় ব্যক্তি, ধরে নিলাম তাই, তো আমরা নয় ছোট ছোট ব্যক্তি, কিন্তু ছোট ছোট ব্যক্তি হলে গাণিতিক ক্যালকুলেশনটা তো বুঝতে পারি। আমাদের তো অর্থনীতিবিদেরাও আছে, বিজনেস স্কুলের শিক্ষকরাও আছে, তারা তো দিয়েছেনই। আমরা যারা খুব সাধারণ মানুষ, গণিতটা অন্তত বুঝি এখন, আমরাও তো ক্যালকুলেশন করে দেখছি যে কি দিচ্ছেন প্রত্যেক আমাদেরকে একটি জিনিস দিচ্ছে, আমি আজকে স্পষ্ট করতে চাই, সেটি হচ্ছে শূন্য সুবিধা, আর কিছু না। আর প্রখান্তরে কোনো কম্পারিজনে আমি যাইনি, অধ্যাবধ আপনারা উঠাচ্ছেন, গণমাধ্যম কর্মীরা উঠাচ্ছেন। তো এতই যদি ভালো হয় এই প্রত্যয় স্কিম, তাহলে কি আবার বলছেন সর্বজনীন পৃথিবীতে আছে, which is very true, সব
তাহলে আমরা তো জানি ইউরোপিয়ান কান্ট্রি, সারা বিশ্বে যেমন ইউনিভার্সাল পেনশন স্কিম আছে, সেখানে একটি কথাও চালু আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। দেন ইউ শুড ফার্স্ট টেক ইট। আপনারা আগে প্রত্যয় নেন, আপনারা দেখেন কি কি সুযোগ সুবিধা আছে, আপনারা ভোগ করুন। তারপরে আমরা যারা একটু কমই বুঝি, আমাদের একটু কম বোঝা, তো আসলে আমরা তো এখন কমই বুঝি, বুঝতেই পারছি সব জায়গায়, তো আমাদের উপর তারপরে না হয় দেয়। আমি এটুকুই বলতে চাই। ধন্যবাদ ডক্টর জিনাত হুদা। নাজমুল আশরাফ, মানে তাহলে সামগ্রিক বিষয়টা কি আসলে কোন দিকে যাচ্ছে? আমি অধ্যাপক জিনাত হুদার একটা বিষয় একটু ছোট করে বলতে চাই। উনি বলছিলেন যে 2007-08 সালে শিক্ষকদের ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নাই। আমি তো 7-8 সালের কথা বলছি না, বা তার আগে যে ভূমিকা স্বাধীন বাংলাদেশ এবং স্বাধীনতার আগের, সেগুলোর কথা আমি নিজেও বলেছি। ম্যাডাম বলেছেন যে ওনারা নিজেদের জন্য না, পরের জন্য, দেশের জন্য করেন, সেই জন্যই তাদের প্রতি প্রত্যাশা বেশি। এবং জাতিকে পথ দেখানোর দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, এবং তারা সেটা করেছেন। আরও অনেক শ্রেণী পেশার মানুষের কথা বলা যেতে পারে, শিক্ষক তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই জায়গার 15 বছরের ভূমিকার কথা আমি বলছিলাম। ম্যাডাম বলছেন যে সরকার বান্ধব হওয়া দোষের কিছু না, দেশ এগিয়ে যাচ্ছে, দেশ উন্নত হয়েছে। এখন সরকার বান্ধব হওয়া দোষের আমি সেটা বলছি না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে জাতি আপনাদের কাছে যেটা আশা করে, গত 15 বছর আমাদের গণতন্ত্রের দুরবস্থা নিয়ে, নির্বাচনের দুরবস্থা নিয়ে, আরও যা যা কিছু শাসন ব্যবস্থা থেকে শুরু করে জাতীয় বিষয় যা কিছু আছে, সেসব ক্ষেত্রে আপনাদের ভূমিকায় কিন্তু আমরা হতাশ হয়েছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে আমরা গণমাধ্যমের বিরুদ্ধে মাঠে আন্দোলন করতে দেখেছি। সেই জন্য বলছি যে অতিমাত্রায় সরকার বান্ধব হলে, নির্বিচারে সরকার বান্ধব হলে, সরকারের সব কিছুই শুধু সমর্থন, কোনো কিছুর মধ্যেই বিরোধিতা বা দোষ খুঁজে না পাওয়া গেলে পরে তখন অবস্থানটা দুর্বল হয়ে যায়। এই যে ম্যাডাম বলছিলেন যে কোনো আলোচনা ছাড়াই চুপিসারে রাতের আধারে এই কাজটি তারা করে ফেলেছেন, তাহলে আপনারা সরকার বান্ধব, এত সরকার প্রিয়, কেন আপনাদের সাথে কোনো আলোচনা করলো না, কেন চুপিসারে গোপনে করলো? তার মানে আপনাদেরকে এখানে হেয় করা হয়েছে, ছোট করা হয়েছে, আপনাদের অপমান করা হয়েছে। আমরা চাই না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অপমানিত হবেন, তারা ছোট হবেন। তাদের যে অধিকার, তারা যে স্কিম নিয়ে কথা বলছেন, শতভাগ একমত তার সাথে। এবং কি করে এরকম একটা জিনিস তাদের উপর চাপিয়ে দিল কোনো আলোচনা ছাড়া, রাতের আধারে, গোপনে, এবং সেই প্রশাসনের লোকজনকে দিয়ে, সেখানে হচ্ছে আমার প্রশ্ন। তার মানে হচ্ছে যে সরকারের কাছে শিক্ষকদের চেয়ে গণতন্ত্রের কি বলে, গণপ্রজাতন্ত্রী কর্মচারীদের গুরুত্ব বেশি, নিশ্চয়ই বেশি, তাদেরও গুরুত্ব আছে, তারা দেশ পরিচালনা করেন। কিন্তু এখানে যে একটা আমরা ছোট মাত্রায় যদি বিরোধের কথা বলি, সেখানে তাহলে সরকার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সম্মানটা কোথায় রাখলো? এবং এই যে পেনশন স্কিমের যেই সুবিধাতে তারা ছিলেন, সেটা কেন বদলাতে হলো? এত বছর ধরে ওনারা একটা সুবিধা পেয়ে আসছেন, সেটা বাদ দিয়ে আপনি কেন এরকম জায়গায় নিয়ে গেলেন? তার মানে হচ্ছে যে আপনি অন্যায় করেছেন। তাহলে শিক্ষক সমাজ, গোটা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষকদের সমিতি এবং ফেডারেশন সবাই যখন একজোট হয়ে একই কথা বলছেন, নিশ্চয়ই সেখানে সরকারের টনক নড়া উচিত। দুদিনের মধ্যে আমরা কোনো টনক নড়তে দেখেছি? ধন্যবাদ। আপনার এই টনক নড়তে দেখেছি কিনা এই প্রশ্নটি নিয়ে অন্য দুই অতিথির সাথে যাবো, তার আগে আরেকটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, ইনসাইড পলিটিক্স আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আজ কথা বলছি প্রত্যয় কেন আসতে নেই। আমাদের সাথে আছেন জনাব নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24, এবং অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জিনাত হুদা এবং সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খান। জনাব আবু আলম শহীদ খান, আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া তিনি একটি মন্তব্য করেছেন আজকে এই সামগ্রিক আন্দোলন নিয়ে, যে সরকারি কর্মকর্তাদের আমরা বিশ্বাস করি না, 2015 সালে যেভাবে তারা আমাদের রাস্তায় নামিয়েছে, সুপার গ্রেড আমাদের দেয়নি, এবং বলেছেন যে প্রত্যয় স্কিম প্রত্যাহার করে আগামী বছর সেবক যে যদি স্কিম চালু হয়, সেখানে দেশের স্বার্থে সবার জন্য যা হবে আমাদের জন্য তাই হবে। এই যে সবার জন্য যা হবে আমাদের জন্য তাই হবে, সরকারি কর্মকর্তাদের আমরা বিশ্বাস করি না, এখানে কি কোনো রকম একটা মানসিক কিংবা বাস্তবিক সেগমেন্টেশন চোখে পড়ছে আপনার, জনাব আবু আলম শহীদ খান? হ্যাঁ, এটা তো পরিষ্কার যে সরকারি কর্মচারীদের বা যে গণকর্মচারীদের আমরা বিশ্বাস করি না, মানে উনি করেন না। এটা নাও করতে পারেন, এটা না করার তো কোনো কারণ নেই। উনি যদি মনে করেন যে তাদের বিশ্বাস করা যায় না, তাহলে তা করবেন না। তো তারা সরকারকে তো বিশ্বাস করেন, মানে সরকার যারা পরিচালনা করছেন। তো এই জিনিসগুলো ঠিক করার দায়িত্ব তো সরকারের। এটা কোনো গণকর্মচারী তার ইচ্ছা মতো কোনো কাজ করতে পারে না। গণকর্মচারী ইচ্ছা করলেই কোনো নোটিশ জারি করতে পারে না, কোনো প্রজ্ঞাপন করতে পারে না, কোনো আইন করতে পারে না। এগুলো সবই পার্লামেন্টারি সিস্টেমে, পার্লামেন্টের মধ্য দিয়ে, ক্যাবিনেটের মধ্য দিয়ে এইসব যেতে হয়। সুতরাং এখানে
তারা যদি সরকারকে বিশ্বাস করেন, সরকার যেটা করতে চায় তাদের সাথে আলাপ করতে পারেন। কোনো গণকর্মচারীকে দোষারোপ করে কোনো লাভ নেই। আমি আপনাকে পরিষ্কার 3টা জিনিস জানাই দিই। আমি একজন গণকর্মচারী ছিলাম, সেজন্য জানাই। এক হলো, আমি মনে করি শিক্ষকদের জন্য পৃথক পে স্কেল দিতে হবে, যেটা সরকারের প্রতিশ্রুতি বা রাজনীতিবিদদের প্রতিশ্রুতি, এটা দিন বদলের সনদে আছে। তাদের জন্য পৃথক পে স্কেল করতে হবে। আমি ওই যে একটা সুপার গ্রেড শব্দ উচ্চারণ করলে না, ওটা অনেকের কানে বাজে, ওটা আবার জনগণের সাথে যায় না। সেই জন্য বলি যে সুপার গ্রেড ট্রেড কিছু না। আপনারা পৃথক পে স্কেলের জন্য যেটা দাবি আছে বা যেটা সরকার প্রতিশ্রুতি দিতে, সেটা আপনারা আদায় করেন। এবং এই প্রত্যয় যেহেতু ওনাদের সাথে কোনো আলাপ আলোচনা হয়নি এবং ওনারা এটাকে প্রত্যাখ্যান করেছেন, তো এটা স্থগিত রাখতে হবে সরকার। ইচ্ছা করলেই সরকার আগামীকাল একটা ঘোষণা দিয়ে স্থগিত করতে পারে যে আমরা এটা স্থগিত করলাম। পৃথক পে স্কেলের জন্য একটা কমিশন করুক এবং এই কমিশনে সব বিষয় নিয়ে আলাপ আলোচনা হোক। আলাপ আলোচনা করে এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত হোক বা এটা শেষ করা হোক, এটা আমার প্রত্যাশা। পাশাপাশি এরকম প্রত্যাশাও করতে হবে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো আমাদের জাতির বিবেক এবং জাতির বিবেক হিসেবে অনেক কাজ করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জাতির বিবেক হিসেবে কি কি কাজ করছেন বা কি কি করা তাদের প্রয়োজন, সেটাও তারা একটু ঘোষণা করতে পারেন। শুধুমাত্র তাদের প্রত্যয় নিব না, আগের পেনশন চাই অথবা এই সুবিধা চাই, সুপার গ্রেড চাই, এটাতে থাকলে এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হবে। এই কথাবার্তাগুলো আজকে আলোচনার বিষয় না। আজকে ওনারা আন্দোলনে আছেন, এই আন্দোলন ওনারা শেষ করুক, এই আন্দোলনের একটা সুন্দর পরিণতি হোক এবং সকলের সন্তুষ্ট চিত্তে এই আন্দোলন থেকে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো খুলে যাক, লেখাপড়ার পরিবেশ সুষ্ঠু হোক। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়ার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আর কি কি করণীয় আছে, এগুলো আমরা নেতাদের কাছ থেকে শুনতে চাই। ওনারা যখন নেতৃত্ব দিচ্ছেন আমাদের দেশকে, আমাদের সমাজকে, সুতরাং ওনাদের আরো অনেক কিছু করার আছে। সেই করা থেকে ওনারা এখনো পর্যন্ত অনেক কিছু করা থেকে বিরত আছেন, যেটা নাজমুল আশরাফ বলছেন। আমি আর অত দূর যেতে চাই না। আপনারা নিজেরাই চিন্তা করেন যে আপনাদের আরো কি কি করণীয় আছে, করণীয়টা করেন। সরকারি কর্মচারীদের বিশ্বাস করার কোনো কারণ নেই, তাদের বিশ্বাস করারও দরকার নেই, সরকারকে বিশ্বাস করেন। ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান। আমি নাজমুল ভাই আপনাদের দিয়ে শেষ করবো। তার আগে ডক্টর জিনাত হুদা, জনাব নাজমুল আশরাফ একটি প্রশ্ন করেছেন যে এই যে 2 দিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে এরকম আন্দোলন করছেন, সরকারের কি টনক নড়েছে? কিংবা যেটি জনাব আবু আলম শহীদ খান বলছেন যে আলোচনার মধ্যে দিয়ে একটা সুন্দর পরিসমাপ্তি ঘটুক, সেই দিকে কি যাচ্ছে বলে মনে হচ্ছে আপনার? এখনো পর্যন্ত সরকারের টনক নড়েছে বা প্রশাসনের টনক নড়েছে এরকম তো কোনো আলামত আমরা পাইনি। আমাদের আন্দোলনটা কিন্তু 2 দিনের নয়, আপনারা বারবার বলছেন 2 দিনের না, এটা দীর্ঘ 3 মাসের আন্দোলন। প্রথমত আমরা ধাপে ধাপে এই আন্দোলনটাকে নিয়ে গিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা বারবার ডায়ালগ এবং টেবিল টকের কথা বলেছি। আমরা এমনি কিন্তু সর্বাত্মক আন্দোলনে কিন্তু আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে বা আমরা যেতে বাধ্য হয়েছি। এবং আরেকটা কথা বলতে চাই, এই যে কতগুলো কথা বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান অচল হয়ে যাচ্ছে, একদম সত্যি কথা। এবং হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার ভিতরে আছে। তবে তার দায় শিক্ষক সমাজ নিবে না, তার দায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নিবে না, তার দায় নিতে হবে এই অর্থ মন্ত্রণালয়কে, তার দায় নিতে হবে যারা পেনশন স্কিমের সাথে যুক্ত আছেন তাদেরকে। আর যে কথাটি আমাদের কর্মচারী বলে যিনি বলছেন, আমাদের বড় ভাই বলেছেন, তিনি শেষ করেছেন যেখানে যে আমাদেরকে আরো অনেক কিছু করতে হবে। নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে এই জাতির কাছে আমাদের অনেক ঋণ আছে, সেই ঋণ আসলে আমরা শোধ করতে চাই। আমরা দক্ষ, মেধাবী, প্রজ্ঞাবান শিক্ষকেরা যাতে আগামী দিনে আসে, সেই জন্যই কিন্তু আমরা আন্দোলন করছি। তবে আপনি আমার হাত বাঁধবেন, পা বাঁধবেন, চোখ বেঁধে বলবেন এই পুকুর কেটে দিলাম, এখন তুমি সাঁতার কাটো, সেই সাঁতার কেউ কাটতে পারবে না। সুতরাং সেটিও আপনাদেরকে বিবেচনায় নিতে হবে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কতটুকু বরাদ্দ দিচ্ছেন, কতগুলো বাজেট দিচ্ছেন, বেতন কতগুলো কাঠামো দিচ্ছেন। আমি শুধু ছোট করে বলি, আমি ডেভেলপ কান্ট্রির কম্পারিজনে যাই না, আমি কোনো কম্পারিজনেই যেতে চাচ্ছি না, কারণ আমি তো আমার অস্তিত্বই রক্ষা করতে পারছি না। আমার তো জীবন বাঁচা মরা লড়াই। আপনি ভারতে দেখেন, শ্রীলঙ্কা দেখেন, ইভেন পাকিস্তান, যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, সেখানে শিক্ষকদের বেতন কোথায়, স্যালারি স্ট্রাকচার কোথায়, তাদের মর্যাদা কোথায়? তো সেই সমস্ত কিছু না দিয়ে শুধু বলবেন আপনি করে যান, আপনি করে যান, আপনি কেন করছেন না, সেটি হয় না। সেটি একেবারেই অবাস্তব এবং বাস্তবতা বর্জিত, এবং এই ধরনের প্রত্যাশা আসলে করাটা খুবই, আমি মনে করি, ভুল ভ্রান্তির বিষয়। আবারও বলছি, আমাদের এই আন্দোলন আমাদের সিনিয়র শিক্ষকদের কোনো বেনিফিটের জন্য নয়, এটি আগামী দিনের মেধাবী, প্রজ্ঞাবান, গবেষক যারা আসতে চান
এই শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চান, আমরা কিন্তু আজকে সেই জায়গায় করছি। শিক্ষার্থীদের আমরা জিম্মি করিনি, শিক্ষার্থীদের আমরা এই বৈষম্যমূলক পেনশন থেকে বের হয়ে আসবার জন্য মুক্ত করতে চাচ্ছি, বরং আমাদেরকে আজকে জিম্মি করে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, আমরা তারই প্রতিবাদ করছি। অনেক ধন্যবাদ ডক্টর জিনাত হুদা। 2 মিনিট সময় আছে জনাব নাজমুল আশরাফ, কনক্লুডিং রিমার্কস। দ্বিতীয় দিনের ধর্মঘটের যে কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে, সেখানে একজন শিক্ষকের বক্তব্য আমার খুবই মন কেড়েছে। তিনি বলেছেন সরকারের উদ্দেশ্যে, আমাদেরকে সম্মান দিন, জাতি উপকৃত হবে। চরম সত্য কথা। শিক্ষকরা তাদের যে জাতীয় দায়িত্ব, জাতিকে পথ দেখানো, জাতিকে নেতৃত্ব দেওয়া, জাতির বিবেক হিসেবে কাজ করা, অতীতে যা কিছু করেছেন সেই জায়গায় না থাকলে তাদের সম্মান থাকবে না। আবার তাদের সম্মান রাখার জন্য সেই জায়গায় যেতে হবে। সেই জায়গা থেকে আমরা কতটা দূরে সরে গেছি আমি সেটি শুরুর দিকে বলছিলাম। আলাদা সুযোগ সুবিধা, সেটি প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক, মানে শিক্ষকদের মর্যাদা, শিক্ষকদের গুরুত্ব যেই জাতি দেবে না, সেই জাতি কিভাবে এগিয়ে যাবে? এটা তো অনেক বড় চ্যাপ্টার। বাংলাদেশে শিক্ষকরা প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বেতন ভাতা থেকে শুরু করে কোনো কিছুর ক্ষেত্রেই তারা বিশেষ সুবিধা বা তাদের প্রাপ্যটা তারা পান না, এবং অমর্যাদা, অপমান দেখি। আবার একইভাবে শিক্ষকদের অনেক অন্যায়, অনৈতিকতা, এগুলো আমরা দেখি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের ভূমিকা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা, উপাচার্যের ভূমিকা, সেগুলো আমরা দেখি। ফলে ওনারা নিজেরা নিশ্চয়ই জানেন, বোঝেন এবং আত্মোপলব্ধি করবেন তাদের সেই অবস্থান, সেই মর্যাদা, সেই গুরুত্ব, সেই অধিকার ফিরিয়ে আনার জন্য ওনাদের ভূমিকা কি হওয়া উচিত এবং কি ছিল অতীতে, সেটা যদি ওনারা ভাবেন তাহলে নিশ্চয়ই তারা সেই জায়গায় যাবেন এবং গোটা জাতি তাদের অবস্থান সেই জায়গায় আশা করে তারা জাতিকে নেতৃত্ব দেবেন এবং জাতির যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে, জাতীয় সংকটে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, আপনার সুশাসন, গণতন্ত্র, নির্বাচন, জবাবদিহিতা, বিচার ব্যবস্থা, যা যা কিছু আছে যেগুলো নিয়ে প্রতিনিয়ত কথা হয়, সেগুলোর ব্যাপারে তাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তখনই থাকবে যখন তারা স্বাধীনভাবে সাহসের সাথে অতীতের ধারাবাহিকতায় সেই ভূমিকা রাখতে পারবেন। জি, 1 মিনিট সময় আছে, একটু জনাব আবু আলম শহীদ খান সম্ভবত একটু যোগ করতে চাচ্ছেন। জনাব আবু আলম শহীদ খান, 1 মিনিট সময় আছে। না, আমার 1 মিনিটও লাগবে না, আমার যা 30 সেকেন্ড। কারণটা হচ্ছে যে আমি তো পরিষ্কারভাবে বলেছি যে আমরা কি চাই এবং জাতি কি চায়। এই যে জিনাত হুদা গতকালকে বলেছেন এবং তারা বারবার বলছেন যে এই পেনশন স্কিম চালু হলে মেধাবীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসবে না, এটা ভেরি ট্রু। একটা ভালো যদি সুবিধা না থাকে মেধাবীরা কেন আসবে? তো ওইখানেও আমাদের জাতির কাছে একটা প্রশ্ন আছে, জাতির প্রশ্ন, যে আপনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করছেন কিনা? এটা নিয়ে অনেক কথা আছে, এটা নিয়ে আরেকদিন আলোচনা করা উচিত। যে আপনারা যে শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া এখন চলছে, সেখানে মেধাকে আপনারা কতটুকু যোগ্যতার মাপকাঠি হিসেবে বিবেচনা করেন? ধন্যবাদ আবু আলম শহীদ খান, আপনি একটু প্রশ্ন ডক্টর জিনাত হুদা, একদম অল্প 30 সেকেন্ড। কিন্তু মেধার ভিত্তিতেই হচ্ছে, মেধার ভিত্তিতে আমি উইথ ফুল কনফিডেন্স আমি বলছি। জি, এটি আসলে বড় ক্যানভাসের আলোচনার বিষয়, আমরা নিশ্চয়ই অন্য কোনো পর্বে এটি নিয়ে আলোচনা করতে চাই। জনাব আবু আলম শহীদ খান, ডক্টর জিনাত হুদা এবং জনাব নাজমুল আশরাফ, তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইনসাইট পলিটিক্স। দেখা হবে অন্য পর্বে অন্য অতিথির সাথে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।